বাংলাদেশের রাজনীতিতে একটা বিরাট সুযোগ তৈরি হয়েছে হঠাৎ করেই। পিনাকি ভট্টাচার্য জরুরি আহ্বান জানিয়েছেন, কিচ্ছু লাগবে না, জাস্ট পিনাকি ভট্টাচার্যের আহ্বানে বাংলাদেশের রাজনীতিতে একটা বড় ঘটনা ঘটবে। পিনাকি ভট্টাচার্য যে জরুরি আহ্বান জানিয়েছেন, সে আহ্বানে অলরেডি চমৎকার ঘটনা ঘটে গেছে, গুরুত্বপূর্ণ কিছু সফলতা আসছে, সামনে ঘটনা আরো ঘটবে। পিনাকির হুঙ্কার লাকির দলের পগার পার। পিনাকি সাহেব হুঙ্কারটা দিলেন কেন? বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ধরা পড়ে গেছো ওরে সোনার চান। পরিস্থিতি এবার ডিফারেন্ট, সরাসরি সংঘাতের দ্বিতীয় ঘটনা আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এবার আর পেছনে যাওয়ার সময় নেই, আজকে আরো এক বড়ই ঘটনা ঘটেছে, নিজের সক্ষমতার জানান দিয়েছে। জাতিসংঘ চাইছে আপনারা সংস্কার করুন, আপনারা সংস্কার করতে গিয়ে যদি ইলেকশন পিছিয়ে দেন তাহলে আমরা আপনাদের সাথে আছি। মানে একটা বিরাট শক্তি ইউনিসেফ সাহেবের মাথার উপরে হাত রেখে দিল। থ্যাংক ইউ যারা এই ঘটনা ঘটিয়েছেন, থ্যাংক ইউ। মাঝে মাঝে এই দেশে আইন ভাঙতে হয়, কারণ বড় লোকরা তো আইন ভাঙে নিজেদের জন্য বানায়, আর আমরা গরিবদের জন্য আইনের কত কিছু যে দেখি রে ভাই। আরো একটি সফলতা বাংলাদেশের জন্য, এবং আমরা বলতে পারি এখন, এবং ভারত যে সত্যিকার অর্থে কোনোভাবেই আর যুক্তরাষ্ট্রে বাংলাদেশ বিষয়ে কোনো ধরনের তড়ি ঘুরাতে পারবে না, তার উৎকৃষ্ট প্রমাণ হলো এই জায়গাতে। কারণ লক্ষাধিক রোহিঙ্গাদের সামনে ডক্টর মোহাম্মদ ইউনূসের আঞ্চলিক ভাষায় বক্তব্য এবং জাতিসংঘের মহাসচিবকে নিয়ে 1 লক্ষ মানুষের অধিক মানুষকে নিয়ে সেখানে ইফতার করায় এখন মাথা খারাপ হয়ে গিয়েছে আওয়ামী লীগের, মাথা খারাপ হয়ে গিয়েছে শেখ হাসিনার, মাথা খারাপ হয়ে গিয়েছে পার্শ্ববর্তী রাষ্ট্রের ভারতের। আর মাহফুজ, তোমার যদি পাংখা উঠে, তোমার পাংখা কিভাবে ঠান্ডা করতে হবে আমরা কিন্তু তা জানি। এই রক্তক্ষয়ী সংঘর্ষের বিজয়ের পরে বিজয়ীদের মাঝে ফাটল ধরিয়ে নতুন কোনো ফায়দা নেওয়ার চিন্তা তুমি করবা না। এখন সে বিএনপির কাছে হয়তোবা বন্ধু সাজার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর, পিনাকি ভট্টাচার্যের সামনে কেমন ভয়ঙ্কর তথ্য ফাঁস হয়ে গেল। জাতিসংঘের মহাসচিব কিন্তু রিসেন্টলি বাংলাদেশে ছিল, সেই বিষয় নিয়ে কিন্তু ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে এসেছে। সেই বিষয়গুলো আপনারা বিস্তারিতর মাধ্যমে দেখতে পারবেন। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, একটু স্কিপ না করে। আমি আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিও দেখে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। ভট্টাচার্য যে জরুরি আহ্বান জানিয়েছেন, সে আহ্বানে অলরেডি চমৎকার ঘটনা ঘটে গেছে, গুরুত্বপূর্ণ কিছু সফলতা আসছে, সামনে ঘটনা আরো ঘটবে। পিনাকি ভট্টাচার্য কিছুটা সংযত আচরণ করছেন, কারণ জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ সফর করছে, সেই ক্ষেত্রে বড় কোনো অঘটন যাতে না ঘটে সেদিকে খেয়াল রাখছেন। তবে পিনাকি ভট্টাচার্য শাহবাগীদের সাইজ করার যে সিলসিলা চালু করেছেন, যে উদ্যোগ নিয়েছেন, এটা চলতে থাকবে। দর্শক, আপনারা জানেন যে সেই লাকি আক্তার, সিপিবি, এরা বাংলাদেশে মিছিল করছে, বড় একটা কর্মসূচির ডাক দিয়েছিল। সেই কর্মসূচিকে ঠেকিয়ে দিতে সক্ষম হয়েছেন পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য কিন্তু এদের কর্মসূচিকে করতে দেবো না, পিটাবো, এ ধরনের কথা কিন্তু বলেননি। পিনাকি ভট্টাচার্য বলেছেন শাহবাগিতার জন্য, আওয়ামী লীগের দালালির জন্য, ভারতের দালালির জন্য সিপিবি অফিসকে ঘেরাও করা হবে এবং তাদের কাছে জবাব চাওয়া হবে। আর সেখানে পিনাকির লোকজন তেমন যায়নি। কেন যায়নি? ওই যে বললাম, জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে আছেন, এই মুহূর্তে কোনো বড় ঘটনা না ঘটুক, টোলডোজার এগুলো যাবে, এটা পরে দেখা যাবে। কিন্তু আপাতত যতটুকু বলেছে তাতেই কাজ হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী, সিপিবি কার্যালয়ে নিরাপত্তা জোরদার করেছে। এর মানে এই নয়। আর পিনাকি ভট্টাচার্য সরকারের গুরুত্বপূর্ণ ইঙ্গিত ছাড়া যে কোনো একটা ঘোষণা আবেগতাড়িত হয়ে দিয়ে দিয়েছেন, বিষয়টা এরকম নয়। আমি একটা কথা বলি, শোনেন। এই সিপিবি কে সাইজ করা হবে, শাহবাগীদের সাইজ করা হবে, এই শাহবাগী লাকি আক্তারদেরকে সাইজ করা হবে। সরকারের ইঙ্গিত আছে পিনাকি ভট্টাচার্যের দিকে। সরকার তো চাইলে সবকিছু করতে পারে না, এটা আমি মনে করি, এটা আমার অ্যানালাইসিস। আমি পিনাকি ভট্টাচার্যের সাথে যোগাযোগ করে যে বলছি, বিষয়টা এরকম নয়। অতএব এই সিপিবি, এই শাহবাগীরা, এই লাকি আক্তাররা জয় বাংলা হবেই। হয়তো আজকে তেমন কোনো বড় ঘটনা আর ঘটবে না, কিন্তু এদের জয় বাংলা হওয়া নিশ্চিত। তো দর্শক, অলরেডি কি ঘটেছে দেখেন, পিনাকি ভট্টাচার্যের সফলতা কি। গণমিছিল থেকে সরে এলো বাম সংগঠনগুলো, তারা গণমিছিল করবে, অথচ তাদের পক্ষে কি কোনো গণ আছে নাকি? নাই। তো পিনাকি ভট্টাচার্যের ভয়ে তারা মিছিল স্থগিত করে বাড়ি চলে গেছে, এটাই একটা বিজয়। সামনে এভাবে এদেরকে ধরতে হবে, তাদের কার্যালয় টার্যালয় এগুলো অভ্যুত্থানের পক্ষে শক্তি ব্যবহার করবে, এবং আশেপাশে দোকানপাটের কি হবে, ভাড়াটারা, এগুলো পিনাকি ঠিক করে ফেলেছে। অতএব এটা একটা বড় সফলতা, বিজয়। তারা জাস্ট ওই ছোট কয়েকজন লোক মিলে একটা ছোট সমাবেশ করে দ্রুত চলে গিয়েছে, তাদের গণমিছিল স্থগিত করেছে, এটাই সফলতা। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরণের সহ আরো বেশ কিছু দাবিতে কর্মসূচি দিয়েছিল বামপন্থী 8টি ছাত্র সংগঠন। এর পাল্টায় ঢাকায় পুরনো পল্টনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কার্যালয়, ছাত্র জনতার কার্যালয় বানানোর ডাক দিয়েছে লেখক, অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। এছাড়া ইনকিলাব মঞ্চ শাহবাগে আছে, আলেমুলামারাও শাপলা চত্বরের চেতনা নিয়ে তারাও শাহবাগে এসেছিল। তো ওরা সাহস থাকা আজকে যেত না, পারলে যাইতো।
ডলা কাকে বলে দেখিয়ে দিত। চাইলে তো জনগণ ওদেরকে ঘর থেকে ধরে এনে পেটাতে পারে, কিন্তু এত করবে না। ওরা মিছিল করতে চাইলে সামনে ওরা ডলা খাবে, খেতে হবে। এমন অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা এবং দেশের সামগ্রিক নিরাপত্তা বিবেচনায় পূর্ব ঘোষিত গণমিছিল কর্মসূচি স্থগিত করেছে বাম ছাত্র সংগঠনগুলো। পরিবর্তে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করে 7 দফা দাবি তুলে ধরেন। এটাই হচ্ছে পিনাকি ভট্টাচার্যের সফলতা, যে ওদের গণমিছিল ঠেকাতে পেরেছেন, ভয় ওরা চলে গিয়েছে। এটা হাসিনার বাংলাদেশ না, যারা মাস্তানি করবে। 5 জন হুজুর দাঁড়িয়ে শাহবাগে দাঁড়িয়ে নারাই তাকবীর স্লোগান দিলে এই লাখে তারা সবাই দৌড়াবে। লক্ষাধিক রোহিঙ্গাদের সামনে ডক্টর মোহাম্মদ ইউনূসের আঞ্চলিক ভাষায় বক্তব্য এবং জাতিসংঘের মহাসচিবকে নিয়ে 1 লক্ষ মানুষের অধিক মানুষকে নিয়ে সেখানে ইফতার করায় এখন মাথা খারাপ হয়ে গিয়েছে আওয়ামী লীগের, মাথা খারাপ হয়ে গিয়েছে শেখ হাসিনার, মাথা খারাপ হয়ে গিয়েছে পার্শ্ববর্তী রাষ্ট্রের ভারতের। তারা বাংলাদেশে এই মুহূর্তে ভেবেও পায়নি যে এরকম করে হঠাৎ করে জাতিসংঘের মহাসচিব এসে রোজা রেখে তারপরে আমাদের এই জনগোষ্ঠীর মানুষের সাথে, বিশেষ করে রোহিঙ্গাদের সাথে তিনি ইফতার করবেন এবং সেখানে তাক লাগানো বক্তব্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস রোহিঙ্গাদেরকে স্বপ্ন যোগাবেন, আগামী ঈদে তাদের দেশে প্রত্যাবর্তনের আশা ব্যক্ত করবেন। এটা তারা ভাবতেই পারে নাই। তারা এই রোহিঙ্গাদেরকে যখন আশ্রয় দিয়েছিল তখন তাদের স্বার্থ ছিল যে কোনো মূল্যে তারা শান্তিতে নোবেল বিজয়ী হবেন। কিন্তু আমার কাছে এখন মনে হচ্ছে শান্তির আরেকটা বার্তা মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসই গ্রহণ করতে যাচ্ছেন এবং অচিরেই অল্প সময়ের মধ্যে তার কাছে আবারও হয়তো নোবেল পুরস্কার চলে আসতে পারে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস প্রমাণ করে দিয়েছেন জনতাই শক্তি এবং জনগণের পাশে তিনি আছেন। বিশ্বের বড় বড় পরাশক্তিগুলো তার সাথে আছে, সেটা আমরা গতকালকের তাদের ইফতার প্রোগ্রামে দেখতে পেলাম। এবং বাংলাদেশের ইতিহাসেও এরকম, আমি বলতে পারি বিশ্বের ইতিহাসে এরকম কোনো উদ্ভস্ত মানুষ যারা বিভিন্ন দেশ থেকে মানে আপনার অন্য দেশে গিয়ে অবস্থান করতে বাধ্য হয় যুদ্ধ কিংবা বিধ্বস্ততার কারণে, বিভিন্ন কারণে, সেই সকল মানুষদেরকে এত বড় আয়োজন করে ইফতার করানোর নজির আমার জানা মতে পৃথিবীতে আর কোথাও আছে বলে আমার জানা নেই। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সেটাকে এক্সাম্পল হিসেবে তৈরি করে দিয়েছেন। আমি শুরুতেই ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাই বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী, র্যাব, মিডিয়ার যারাই আছেন, বিজিবি সহ সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। শান্তি শৃঙ্খলার সাথে এত সুন্দর মানুষের আয়োজন প্রমাণ করে দিয়েছে যে না, বাংলাদেশের মানুষ সত্যিকারই পারে এবং বাংলাদেশের শাসকরা সত্যিকারই পারে। আপনারা জানেন জাতিসংঘের মহাসচিবের এই আগমনটা এটা কোনো শর্ট ভিজিট নয়। একাধারে 4 দিন পর্যন্ত তিনি এই দেশে থাকছেন, এই দেশে ঘুরবেন, এই দেশে দেখবেন, এই দেশের মানুষের সাথে কথা বলবেন, রাজনীতিবিদের সাথে কথা বলবেন, রোহিঙ্গাদের সাথে কথা বলছেন। এটা একটা বড় ধরনের ইঙ্গিত বহন করে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে কোনো মূল্যে পতন ঘটাতে চায় বাংলাদেশের কিছু কিছু ষড়যন্ত্রবাদীরা এবং বিদেশে বসে ভারতের সেই সকল ষড়যন্ত্রবাদীরা যারা বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে কোনো মূল্যে প্রতিহত করতে চায়। এর অন্যতম কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিত্ব। তার ব্যক্তিত্বের কোনো তুলনা নেই, তিনি অদ্বিতীয়। বিশ্বের বিভিন্ন জায়গায় তার নাম শোনার সাথে সাথে যারাই তার ক্ষতি করতে চায় কিংবা বাংলাদেশের ক্ষতি করতে চায়, সাথে সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের পিকচারটা তাদের সামনে আসলে তারা হতভম্ব হয়ে যায়, সামনের দিকে আর আগাতে পারে না, তারা ওখানেই স্টপ হয়ে যায়। হাসিনার জন্য সবচেয়ে কষ্টের কারণ হচ্ছে এটাই যে কেন ডক্টর মোহাম্মদ ইউনূস এখনো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, কেন ইউনূস ছাড়া আরেকজন সাধারণ নাগরিক হলো না, অথবা অন্য কোনো বিখ্যাত ব্যক্তি হলো না। কারণ অন্য কোনো ব্যক্তি হলে তার ইমেজ দিয়ে এই বাংলাদেশের বর্তমান ক্রাইসিসে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা সম্ভব না, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে সম্ভব। এত 16 বছরের ঝঞ্ঝাল, এত 16 বছরের খারাপ রাজনীতি, এই সব কিছুকেও উপরে তুলে রেখে তারপরে তিনি সম্পূর্ণভাবে দেশকে পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছেন, সেটার নাম ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনি অন্য কারো দ্বারা এটা সম্ভব ছিল না। দেশের সমস্ত নাগরিকদের মধ্যে ঐক্য বিনষ্ট করেছে আওয়ামী লীগ, সেখানে ঐক্যবদ্ধ হওয়ার জন্য হাসিনার পালায়নের পরে ডক্টর মোহাম্মদ ইউনূসই এখন সংগ্রামী ভূমিকা পালন করছে। রাজনৈতিক অস্থিরতার মধ্যে, বিভিন্ন দলের দলাদলির মধ্যে, বিভিন্ন সংঘাত সংঘর্ষের মধ্যে দেশটাকে তিনি পরিচালনা করে যাচ্ছেন। দেশের এখন কি সমস্যা? আমি নিজে যে আওয়ামী লীগের সময় বিভিন্ন সময় টকশোতে কথা বলতাম, মানুষের নিরাপত্তা নেই, মানুষকে গুম, খুন, হত্যা, নির্যাতন, নিপীড়ন, বিদ্যুৎ নাই, ব্যবসা নাই, পানি নাই, গ্যাস নাই। আমি ঢাকা শহরে গত প্রায় 6 মাস 7 মাস পর্যন্ত আজকের এখন বাংলাদেশের চিত্রটা শেখ হাসিনার সেই 16 বছরের তুলনায় একটু হলেও ভালো অবস্থান করছে। একটু নয়, আরো অনেক ভালো অবস্থান করছে। কিন্তু পূর্ণাঙ্গ ভালো অবস্থানে নেয়ার জন্য আমাদের লাগবে একটু সময় এবং আমাদের লাগবে একটু ধৈর্য, আমাদের লাগবে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে পরিচালিত বাংলাদেশ। অর্থাৎ আগামীর বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আমাদের পাশে থেকে সুন্দরভাবে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়া পর্যন্ত তিনি নিয়ে যাবেন, সে প্রত্যাশা আমরা সবাই কিন্তু কম বেশি ব্যক্ত করছি। এখন যারা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের উদ্দেশ্য ভেরি ক্লিয়ার। তারা শুধুমাত্র এই ব্যক্তিত্বকে ভয় পায়। ইউনূস সাহেবকে নামাইতে পারলেই তারা সফলতার দ্বার প্রান্তে যেতে পারে, এই তথ্য তাদের কাছে আছে। কারণ তারা যখন চেষ্টা করেছে যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে হয়তো আমেরিকান পলিসি পরিবর্তন হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যেতে পারে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের মানুষের কাছে ট্রাম্পের উল্টো হিসাবে পরিচিত করিয়েছে শেখ হাসিনা। এমনকি শেখ হাসিনা বক্তব্যে পর্যন্ত বলেছে তোমরা ট্রাম্পের ছবি লাগিয়ে মিছিল করবে, এই মিছিল করার মধ্য দিয়ে সেখানে আবার মিছিলে ভাঙচুর করবে, এই ধরনের নির্দেশনা দিয়েছিল শুধু একটি কুৎসিত উদ্দেশ্যে। আর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য ছিল যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের পিকচারটা
ট্রাম্পের কাছে উপস্থাপন করে অশান্তি তৈরি করা এবং ইউনূসের পতন ঘটানো। কিন্তু হিতে বিপরীত হয়েছে। আমেরিকান প্রশাসন থেকে সহ ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, বিশ্বের বিভিন্ন দেশ, মিডল ইস্ট সহ সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে দাঁড়িয়েছে এবং ইউনূস সাহেবের সাথে আছে এবং ইউনূসের হাতকে, ইউনূস সাহেবের সংস্কারকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যেতে চায়। এই হচ্ছে বর্তমান পরিস্থিতির বাংলাদেশ। প্রিয় সহযোদ্ধা ভাইরা, অতএব এই বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে পরিচালিত এই বাংলাদেশের ক্ষতি আওয়ামী লীগ করতে পারবে না। আর সেটা জেনেই তারা এখন নতুন করে গোপন ষড়যন্ত্র শুরু করেছে, যেটা হচ্ছে ভয়াবহতা, গুপ্ত ধরনের হামলা, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নারী নির্যাতন, শিশু নির্যাতন, হত্যা, ধর্ষণ এবং এই কার্যক্রমগুলোর সাথে মূলত জড়িত তারা জড়িত থেকে আপনার এই বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করে পরিস্থিতি ঘোলাটে করতে চায় এবং যে কোনো পারিবারিক সমস্যাগুলোকেও রাজনৈতিক সমস্যা হিসেবে আখ্যায়িত করে দেশকে ক্ষতির মধ্যে নিয়ে যেতে চায়। কিন্তু সেটা সম্ভব নয়। ইউনূস সাহেব প্রমাণ করে দিয়েছেন বিশ্ব দরবারে তিনি একজন অদ্বিতীয়, অপ্রতিদ্বন্দ্বী, জনসমর্থনে সর্বোচ্চ নেতৃত্বে অবস্থানকারী ডক্টর মোহাম্মদ ইউনূস। অতএব ডক্টর মোহাম্মদ ইউনূসের এই হাতকে আমাদের শক্তিশালী করতে হবে। থ্যাংক ইউ যারা এই ঘটনা ঘটিয়েছেন, থ্যাংক ইউ। মাঝে মাঝে এই দেশে আইন ভাঙতে হয়, কারণ বড়লোকরা তো আইন ভাঙে, ভাইকে নিজেদের জন্য বানায়, আর আমরা গরিবদের জন্য আইনের কত কিছু যে দেখি রে ভাই। তবে বড়লোকরা শুধু বাটে পরে ক্ষমতা হারাইলে, ক্ষমতায় থাকতে এদেরকে কেউ একটা চুলে স্পষ্ট করতে পারে না। এটা বাংলাদেশের ইতিহাস কথা বলে। আজকে বাংলাদেশের আম জনগণ একজন শিশুর ধর্ষককে পিটাইয়া ওইবার পাঠাই দিছে। তবে এখানে একটা মেসেজ আমি দিয়ে রাখি, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের ইনবক্স অনেক মেসেজ আসছে যে ভাই ইদানিং এই বিষয়টা একটা পাবলিক ইস্যু, ইভেন এটা নিয়ে একটা বড় ধরনের সোচ্চার অবস্থান সারা বাংলাদেশের। তো অনেক জায়গায় অন্য ইস্যুকেও এই ইস্যুগুলোর সাথে কানেক্ট করে পার্সোনাল প্রতিশোধ নেওয়ারও কিন্তু একটা চেষ্টা চলছে। মানে আমাদের বক্তব্য হচ্ছে যেখানে প্রমাণিত সেখানে আমরা হয়তো এমন ঘটনায় বাংলাদেশে আগামীতে দেখতে চাই। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে বরিশালে শিশু ধর্ষণ মামলার আসামি সুজন, বয়স 24, পেশা অটো চালক। তাকে আজকে জনতা ওই পারে পৌঁছায় দিচ্ছে। আজকে সন্ধ্যা 7:30টার দিকে নগরের 24 নম্বর ওয়ার্ডের জিয়ানগরে সুজনকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। পরে রাত 9টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। এখন কি হয়েছে, আমরা পুলিশের যিনি ওসি সাহেব আছেন, তদন্ত কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার এসআই হামিদ ভাই, তিনি বলছেন যে নিহত সুজনের জিয়ানগর এলাকার একটি বাসায় ভাড়া থাকতো। ফাইন, তো পেশায় সে অটো চালক। শুক্রবার দুপুরে, মানে গেল কালকে দুপুরে, সুজন যে এখানে ভাড়া থাকে এর পাশের বাসায় ছোট্ট একটা বাচ্চা ছিল 4 বছরের। এই বাচ্চাটাকে সে ধর্ষণ করেছে, অভিযোগ বাচ্চার মায়ের। আর এই ঘটনার পর গতকালকে থেকে সে পলাতক ছিল। আর অলরেডি এই ঘটনায় ভুক্তভোগীর মা কোতোয়ালি থানায় একটা মামলাও করেছেন। সো মামলা করার পর সে ভাইগা গেছিল। আজকে সন্ধ্যায় তাকে এলাকায় দেখা গিয়েছে। দেখা যাওয়ার পরে আপনার স্থানীয়রা গণপিটুনি দিয়েছে তাকে। এই মুহূর্তে শিশুটি আছে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে। এখন যেহেতু সে ভাড়াটিয়া আর ছোট্ট একটা বাচ্চার মানুষ মিথ্যা বলবে না। তবে আমি আবারও বলি, বেশ কিছু ঘটনা কিন্তু এর মধ্যে কেমন জানি মনে হচ্ছে যেটা প্রমাণিত আদালত কর্তৃক, আইন কর্তৃক একটা মানুষের ধর্ষণ করছে, অভিযোগ ওঠার পরে প্রমাণ হইতে হবে। কিন্তু কারণ বাঙালি খেয়াল আছে তো, গতবার যে পদ্মা সেতু নির্মাণের সময় বাচ্চাদের কল্লা লাগবে ছেলে ধরা বইলা একজন মহিলার আমরা পিটিয়ে মেরা ফেলছিলাম, অমুককে মেরা ফেলছিলাম, তমুককে মেরা ফেলছিলাম। অনেকে ব্যক্তিগত ঘটনা কিন্তু এই যে ডাকাত সন্দেহে বাংলাদেশে বেশ কিছু কিন্তু ঘটনা ঘটছে। আপনার আমার সাথে ভালো না, আমি মাইকে আওয়াজ দিচ্ছি ডাকাত কুয়া 50 জনে আপনি কিলিয়া মেরা ফেলছি, ডাকাত সন্দেহে পাবলিককে নিয়ে ঘটনা ঘটাই দিচ্ছে। সো এগুলো তো একটু কনসার্ন থাকতে হবে। যেটা প্রমাণিত, আমরা চাই আইন শৃঙ্খলার মাধ্যমে, আইনের মাধ্যমে এদের 3 দিনের মধ্যে আমরা যেভাবে চাই পাবলিকলি প্রকাশ্যে শাস্তি নিশ্চিত করুন। অনেকেই ডোনাল্ড ট্রাম্পের বিশ্বমরল বলেন, কিন্তু কাগজে কলমে কিন্তু বিশ্বমরল জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। যদিও এই মরল সম্পর্কে অনেক ধরনের প্রবাদ বাক্য আছে বাজারে যে উনি মরল, কিন্তু উনার অ্যাকচুয়ালি কোনো ক্ষমতা নেই। উনি একটা পদ নিয়ে বসে আছেন। বিভিন্ন ইউরোপিয়ান দেশে যেমন রাজা থাকেন, যেমন আমাদের সুইডেনে রাজতন্ত্র আছে, গণতন্ত্র আছে, বাট রাজা আছেন, রাজার কোনো কাজ নেই। যেমনটি আমাদের বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতিরও এমন কোনো কাজ নেই, প্রধানমন্ত্রী দেশ চালান। তেমনি জাতিসংঘ এর যে মহাসচিব, এটা বিরাট একটা পোস্ট। বন্ধুরা, ওনার অনেক ক্ষমতা, উনি সেই ক্ষমতা কতটুকু কাজে লাগাতে পারেন বা কতটুকু কাজে লাগাবেন সেটা তর্ক সাপেক্ষ। ওনার ক্ষমতা আছে, উনি জাতিসংঘের মহাসচিব হয়েছেন, এমনিতেই নন। আর যে কোনো মানুষ তো আর জাতিসংঘের মহাসচিব হতে পারে না। উনি জানেন, আপনারা এই অ্যান্তনিও গুতেরেস একসময় পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন, অত্যন্ত শিক্ষিত মানুষ এবং উনি বেশ সমাদৃত। এর আগে বান কি মুন ছিলেন, তারাও খুব সমাদৃত ছিলেন। ওনাদের একটা সম্মান আছে, ওনাদের কথার একটা দাম আছে। যতই আমরা বলি না কেন যে নখদন্তহীন বাঘ বা সিংহ, কিন্তু তারপরেও সিংহ। উনি বিশ্ব মরল না হলেও বিশ্বে তার একটা প্রভাব আছে। সেই গুতেরেস এসেছেন আমাদের দেশে, আতিথেয়তা গ্রহণ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের।
উনি আজকে রোহিঙ্গাদের সাথে ইফতারি করেছেন, আপনারা দেখেন সুন্দর পাঞ্জাবি পরে, কারণ উনি বারবারই বলছিলেন যে আমি সব ধর্মকেই সব কালচারকেই সম্মান করি। সেই সম্মানের প্রদর্শন হিসাবেই উনি কিন্তু পাঞ্জাবি পরে আজকে গেছেন এবং উনি ইফতারি করেছেন। এবং শোনা কথা আমি জানি না সত্যমত, আগে শুনেছিলাম উনি নাকি রোজাও রেখেছেন। ডক্টর ইউনূস সাহেব রোজা রেখেছেন, নিজেই বলেছেন, ওখানে মিটিং করেছেন। সেটা মুখ্য বিষয় না। এর আগে ডক্টর ইউনূসের সাথে ওনার একটা দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে, সেখানে কথা উঠেছে বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে এবং বাংলাদেশের এই সংস্কার নিয়ে। সেখানে এই বিশ্বমোড়ল বা জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলে গেছেন বা বলে দিয়েছেন যে আপনি সংস্কার কাজের ব্যাপারে আমাদের পূর্ণ সমর্থন আছে। কথাটা মার্ক করবেন, আপনার সংস্কার কার্যাদির সাথে আমাদের পূর্ণ সমর্থন আছে। এখন জাতিসংঘের সমর্থন থাকা মানে কিন্তু একটা বিরাট ব্যাপার। এতে করে কি ইঙ্গিত করে? এতে করে এটা ইঙ্গিত করে না যে জাতিসংঘ চাইছে আপনারা সংস্কার করুন, আপনারা সংস্কার করতে যেয়ে যদি ইলেকশন পিছিয়ে দেন তাহলে আমরা আপনাদের সাথে আছি। মানে একটা বিরাট শক্তি ইউনূস সাহেবের মাথার উপরে হাত রেখে দিল। এটা আপনারা যে যেভাবেই নেন, যেই বলুন না কেন যে জাতিসংঘের মহাসচিব বললেই হবে কিনা, উনি কে, উনার তো কোনো ক্ষমতাই নাই, উনি তো নামমাত্র মহাসচিব, উনি কি কাজ করতে পারছে, কোন দেশের যুদ্ধ কমাইতে পারছে, কোথায় কি করতে পারছে, এগুলো বলতে পারে। তারপরেও উনি কিন্তু সিংহ, না থাকুক ওনার নখ, না থাকুক ওনার দন্ত, বাট উনি সিংহ। উনি যে বার্তাটা আজকে দিয়েছেন এটা কিন্তু ডক্টর ইউনূসের জন্য একটা বিরাট আশীর্বাদ স্বরূপ আমি মনে করি। কারণ উনি যদি বলে যেতেন যে দেখুন আপনি সংস্কার বাদ দিন, আপনি ইলেকশন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতাটা হস্তান্তর করে আপনি আপনার মতো সম্মান নিয়ে চলে যান, তাহলে কিন্তু ডক্টর ইউনূস হয়তো বা একটু বিপাকে পড়তেন, ভাবতেন যে না আমার তো একটা সমর্থনই কেউ করে না, আমাকে জাতিসংঘই সমর্থন করছে না। জাতিসংঘের একটা ভূমিকা যে আমাদের দেশে আছে সেটা আপনারা অলরেডি জেনে ফেলেছেন যে জাতিসংঘ থেকে মানবাধিকার সংস্থার ট্যুর আসছিল, উনি এসে আমাদের যে বিগত আন্দোলনের সময় কি কি ঘটেছে, যে বিভিন্ন রকম অন্যায় অত্যাচার হয়েছে, এগুলো মানবাধিকার সংস্থা থেকে ফলকেন ট্যুর নিজে এসে এখানে জরিপ করে গেছেন এবং উনি একটা রিপোর্ট দিয়েছেন। মানে ওই রিপোর্ট নিয়ে তো আপনারা খুব আলোচনা করছেন যে জাতিসংঘ বলেছে এটা হয়ে গেছে, তার মানে হয়ে গেছে, তার মানে জাতিসংঘকে আমাদের দাম দিতেই হবে। জাতিসংঘের একজন হাই কমিশনার, মানে উনি হলেন মানবাধিকার সংস্থার হাই কমিশনার, ওনার কথাকে যদি আমরা দাম দেই তাহলে ওই সংস্থার সর্বোচ্চ পদে যিনি বসে আছেন, যিনি মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস, তার কথায় কেন আমরা দাম দেবো না? অবশ্যই দিতে হবে। এই কথাটার ভিতরে অনেক কিছু লুকিয়ে আছে, অনেক কিছু বুঝতে হবে আপনাদের, অনেক কিছু ভাবতে হবে আপনাদের যে দেশ কোন দিকে যাচ্ছে। ইউনূস সরকার কার আশীর্বাদে এখানে বসে আছে? ইউনূস সরকার কতদিন এখানে বসে থাকবে? যদিও অনেক জনগণ বলছে, বিভিন্ন কমেন্টে গিয়ে দেখবেন একটা গ্রুপ বলছেন যে ইউনূস সরকার 5 বছর থাকুক, 10 বছর থাকুক, আমরা এমন রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রনায়ক এর আগে পাইনি। আজকেও উনি যখন চিটাগংয়ে বক্তৃতা করছিলেন কক্সবাজারকে নিয়ে যে কি সুন্দর সুন্দর কিছু কথা বলেছে, এগুলো যে কোনো একজন সাধারণ মানুষের মনে গেঁথে যাবে বন্ধুরা। সেই লবণ নিয়ে, ট্যুরিজম নিয়ে, তারপরে বিভিন্ন ব্যাপার নিয়ে উনি তার আঞ্চলিক ভাষায় যে বক্তৃতাটা দিয়েছেন সেটা বক্তৃতা মনে হয়নি, মনে হয়েছে যে এই সরকারের সাথে জনগণের একটা ইন্টারাকশন। সরকার কত কাছের মানুষ। বারবারই উনি বলছিলেন যে আপনারা কোনো একটা প্রস্তাব নিয়ে আসুন, আপনারা হসপিটাল করুন, শুরু করুন, আপনারা যে কোনো ব্যাপারে সাহায্যের জন্য আমাদের কাছে আসুন, আপনারা কোনো সরকার কোনো কিছু করে দেবেন। এবং হসপিটাল নিয়ে যে উনি একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন যে সরকারি হসপিটাল করে লাভ কি, ওখানে ডাক্তার নাই, ইনস্ট্রুমেন্টস নাই, সেবা নাই, খামাখা টাকা পয়সা যাচ্ছে, আপনারা প্রাইভেটলি করেন। এই ধরনের কথাবার্তা অনেক কিছু বলেছেন, সেটা আলোচ্য বিষয় নয়। আলোচ্য বিষয় হলো জাতিসংঘের মহাসচিব যে বলেছেন যে আপনি যদি সংস্কার করতে চান আপনি করেন, জাতিসংঘ বা আমরা আপনার পাশে আছি। জাতিসংঘ পাশে থাকা মানে জাতিসংঘের যতগুলো দেশ আছে তার ম্যাক্সিমামই পাশে থাকা, তার মানে বিশ্ব এখন সাপোর্ট করছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এর কিন্তু একটা ইঙ্গিত দিয়ে যায়। আমরা যে যেভাবেই বলি উনি কোন ক্ষমতায় বসে আছেন, উনি কাকে দিয়ে বসিয়েছেন, কে তাকে বসিয়েছে, সেগুলো এখন আর আলোচনার বিষয়বস্তু নয়। এখন ব্যাপারটা ইন্টারন্যাশনাল চলে গেছে। এখন যেহেতু বিশ্বের বড় বড় নেতারাও তাকে সাপোর্ট করছে এবং জাতিসংঘও তাকে সাপোর্ট করছে, তখন আমাদের ধরে নিতেই হবে যে প্রফেসর ইউনূসের গদি। আমেরিকার গোয়েন্দা প্রধান, মানে যত গোয়েন্দা সংস্থা আছে সবগুলোর ডিরেক্টর তুলসী গাবার্ড ভারত সফর করছেন। তুলসী কে সেটা নিয়ে আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম, যখন তাকে প্রাইমারি মনোনয়ন দেওয়া হয়েছিল, এবং আমরা নিশ্চয়ই জানি এরপর এটা তাদের সেনেটে পাশ হতে হয়, সেটা পাশ হয়েছে, তিনি এখন ফর্মালি সেটা। শুধু এইটুকু একটু বলে রাখা ভালো যে আমেরিকার যত গোয়েন্দা সংস্থা আছে, যেগুলোর নাম আমরা জানি, যেগুলোর নাম জানি না, 17-18টা আছে এরকম, সিআইএর কথা জানি, এফবিআই এর কথা জানি, এই প্রত্যেকটা প্রতিষ্ঠান আসলে তাকে রিপোর্ট করতে হয়। সো এটা একটা বিরাট পজিশন। এবং শুধু সেটা না, তিনি হোয়াইট আমেরিকান হলেও তিনি একজন হিন্দু, তার মা হিন্দু হয়ে গিয়েছিলেন এবং উনি হিন্দুত্ববাদী। আমি তুলসী গাবার্ডের কথা বলছি, তার ব্যাকগ্রাউন্ড সেরকম। আমি খুঁজে পেলে ভিডিওটা আমি আমার মন্তব্যে দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন কাইন্ডলি, এটা আমার মনে হয় তার সম্পর্কে ধারণা দেবে। সো এই তুলসী ইনফ্যাক্ট ভারতে এসছেন, এটা নিয়ে আমাদের অনেকের মনোযোগ ছিল, তিনি ঠিক কী করেন, কি বলেন, বিশেষ করে বাংলাদেশ যে একটা এজেন্ডা হিসেবে থাকবে আমেরিকার দিক থেকে বা তুলসীর দিক থেকে যতটাই হোক না কেন, অন্তত ভারত চেষ্টা করবে এটাকে এজেন্ডায় পরিণত করতে, এটা আমরা ধারণা করতে পারছিলাম। তো সেরকম কিছু একটা দেখা গেল, সেটা হচ্ছে ভারতের একটা
মিডিয়া এনডিটিভির সাথে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে বাংলাদেশ প্রসঙ্গে কথা তাকে বলতেই হয়েছে, কারণ উপস্থাপক তাকে সেই প্রশ্নটা করেছেন। শুধু সেটা না, তিনি আসলে ভারতের গুরুত্বপূর্ণ লোকজন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী, ভারতের নিরাপত্তা যিনি উপদেষ্টা আছেন অজিত দোভাল, এদিকে রাজনাথ সিং, এদের সাথেও বৈঠক করেছেন এবং বলা হচ্ছে যে বাংলাদেশ এখানে এজেন্ডা হিসেবে ছিল। তো তুলসীর এই বক্তব্যকে আমরা কিভাবে নেব? আমাদের আদৌ কি পাত্তা দেওয়া উচিত, নাকি ভীষণ ভয় পাওয়া উচিত, বা আমেরিকা কি মোদির হয়ে আমাদের ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে মাঠে নেমে গেল বলে একটু বুঝতে চাই। বাংলাদেশে ঠিক কি হচ্ছে, কি বলেছেন সেটা আগে আমরা একটু শুনি আক্ষরিক অর্থে। তার কাছে প্রশ্ন করতে জানতে চেয়েছেন, আমরা যদি ঘরের কাছে ভারতীয় উপমহাদেশের বাংলাদেশের দিকে তাকাই, তাহলে আমরা দেখছি সেখানে অনেক রাজনৈতিক পরিবর্তন হয়েছে, অনেক সহিংসতা হয়েছে, সংখ্যালঘুদের উপরে হামলার বহু রিপোর্ট এসছে। মার্কিন যুক্তরাষ্ট্র কি এই পরিস্থিতিতে উদ্বিগ্ন? তারা কি মনে করে না বাংলাদেশের স্থিতিশীলতা দরকার, শুধু রাজনৈতিক ক্ষেত্রে নয়, সব ক্ষেত্রে? তুলসী বলেন, হ্যাঁ আমরা অবশ্যই উদ্বিগ্ন। উদ্বিগ্নটা ব্র্যাকেটে। দুর্ভাগ্যজনকভাবে খুব লম্বা সময় ধরে সেখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ক্যাথলিক, অন্যান্য ধর্মের অন্যদের উপরে যে ধর্মীয় নির্যাতন, হত্যা ও অত্যাচার চালানো হচ্ছে, সেটা আমেরিকার সরকার তথা প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের জন্য খুব বড় একটা উদ্বেগের জায়গা। সেই সাথে মিস গাবার যোগ করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ক্যাবিনেটের সদ্য দায়িত্ব নেওয়া সদস্যদের সঙ্গে বাংলাদেশ সরকারের কথাবার্তা সবে মাত্র শুরু হয়েছে। তবে এটা আমি বলতেই পারি, এই বিষয়টা উদ্বেগের যে জায়গাগুলোতে আমাদের ফোকাস রয়েছে, তার মধ্যে এটা অন্যতম প্রধান। তারপর তিনি নিজেই একটা প্রসঙ্গ টেনে আনেন, ইসলামী সন্ত্রাসবাদ প্রসঙ্গে। তুলসী গাবার্ড বলেন, আরও একবার ইসলামী সন্ত্রাসবাদ নিয়ে বলবো, সার্বিকভাবে তারা বিশ্বজুড়ে যে চেষ্টাটা চালাচ্ছে, এক জায়গায় এক এক গোষ্ঠী, কিন্তু তাদের আদর্শ লক্ষ্যটা ভিন্ন, আর সেটা হলো ইসলামী খেলাফতের আদর্শ দেশ শাসন করা। এটা অবশ্যই অন্য ধর্মাবলম্বী মানুষের উপরে বিরূপ প্রভাব ফেলে, বিশেষ করে যে ধর্মগুলো এই জঙ্গিদের কাছে গ্রহণযোগ্য নয়, এবং তারা অত্যন্ত সহিংস ও সন্ত্রাসবাদী পন্থায় নিজের আদর্শ লক্ষ্য বাস্তবায়ন করতে চায় বলেছেন মিস গাবার্ড। তিনি বলছেন, এই জঙ্গিবাদকে পরাজিত করতে ট্রাম্প দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন যে আদর্শ থেকে ইসলামী সন্ত্রাসবাদের জন্ম, তাকে চিহ্নিত করে পরাস্ত করার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প তার অঙ্গীকারে অবিচল। এই আদর্শ যাতে তারা আমেরিকার জনগণের বেশি উন্নত প্রয়োগ করতে না পারে, সেটা ট্রাম্প প্রশাসন দেখবে। এএনআইকে যখন তিনি সাক্ষাৎকার দিয়েছেন, সেখানেও তিনি একই রকম কথাবার্তা বলেছেন, এবং তিনি দোভাল এবং রাজনাথ সিং এর সাথে যখন বৈঠক করেছেন, সেখানেও বিবিসি বাংলা বলছে, সেখানেও বাংলাদেশ এজেন্ডা হিসেবে ছিল। থাকতেই পারে, তিনি আনুন না আনুন, ভারতের দিক থেকে এটা আনা হবে, ইটস ফর শিওর। আচ্ছা, কেউ বলতে পারেন এটাকে আসলে দুরকমভাবে দেখা যায়। সেটা হচ্ছে, তাকে যখন প্রশ্ন করাই হলো ইসলামী জঙ্গিবাদ নিয়ে, তাকে আসলে কথা বলতে হতো, তাই এটাকে খুব বেশি পাত্তা দেওয়ার কিছু নাই। এবং আমাদের ডক্টর ইউনূস সরকার আমেরিকানদের সাথে এনগেজ করছেন। তিনি ইলন মাস্ককে, স্টারলিংকের ব্যবসা দিচ্ছেন বাংলাদেশে ডেকে আনছেন। ইলন মাস্ক সম্পর্কে আমরা জানি, ইজ ভেরি পাওয়ারফুল ইন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, হিল ম্যানেজ এভরিথিং। এছাড়াও তার নিশ্চয়ই আরও অনেক যোগাযোগ আছে, যোগাযোগ করছেন, এটা একটা দিক। আবার ভীষণ ভয়ের ব্যাপার কেউ বলতে পারেন যে তুলসী গাবার্ড এভাবে কথা বলেছেন, উই শুড বি ফ্রাইটেন্ড, কারণ এটা ফর শিওর যে আমেরিকা, ট্রাম্পের কথা বলছি, তিনি ইসলামোফোব মানুষ, সুতরাং ইসলাম একটা সংকট তার জন্য হবে। আসলে আমরা কিভাবে দেখব? আমি ব্যক্তিগতভাবে মনে করি যেটা মাঝামাঝি একটা জায়গায় আমাদের থাকা উচিত। আমি সিরিয়াসলি বিশ্বাস করি তুলসী গাবার্ডের ওপরে ভারতের বর্তমান ক্ষমতাসীনদের খুব বড় প্রভাব আছে। তিনি হিন্দুত্ববাদী, আমি হিন্দুত্ববাদী তুলসী গাবার্ডকে বলছি, এবং তিনি ইসকনের অ্যাক্টিভ সদস্য। তার সাথে দীর্ঘদিন থেকে সম্পর্ক আছে, সম্পর্ক ছিল ভারতের ক্ষমতাসীনদের এবং আরএসএসের। তার বিয়েতে আরএসএস গুরুত্বপূর্ণ অংশগ্রহণ করেছে, মোদির সাথে ঝাড়ু দিতে এসছেন। মোদি যখন আমেরিকায় গেলেন, তিনি তার ইন্টারভিউতে বলছেন, জাস্ট শপথ নিয়ে তিনি মোদির সাথে দেখা করতে গেছেন, কয়েকদিন আগের কথা। সো ভারত চাইলে তুলসীকে দিয়ে অনেক প্রভাব বিস্তার করতে পারবে। নট অনলি দ্যাট, ভারতীয় অনেক বংশোদ্ভূত আছেন, ট্রাম্পের প্রশাসনে যোগ দিয়েছেন। এফবিআই প্রেসিডেন্ট যিনি হয়েছেন ক্যাশ প্যাটেল, নট অনলি দ্যাট, সাউথ এশিয়ান ডেস্কে যিনি আসতে যাচ্ছেন, তিনি এখনো ফাইনালাইজড হননি, কারণ সেনেট হিয়ারিং শেষ হয়নি, তিনিও ভারতীয় বংশোদ্ভূত। সো হতে পারে, এবং তার কিছুটা আলামত আমরা দেখেছি নির্বাচনের সময়। ট্রাম্প, আমেরিকান নির্বাচনের কথা বলছি, ট্রাম্প তার এক্স হ্যান্ডেলে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে খুবই টাফ ধরনের একটা স্টেটাস দিয়েছেন। এখন খেয়াল করবো আরেকটা জিনিস একটু স্মরণ করিয়ে দেয়, যারা আমাকে নিয়মিত শোনেন তাদের মনে থাকার কথা। মোদি যখন আমেরিকাতে গেলেন, তখন ট্রাম্পের সাথে তার একটা যৌথ সংবাদ সম্মেলন হয়েছিল। সেই সংবাদ সম্মেলনে ট্রাম্প সারা বিশ্বের বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদ দমনে কাজ করবেন, এবং আমাদের এই অঞ্চলে সন্ত্রাসবাদ দমনের জন্য তিনি মোদির সাথে একসাথে কাজ করতে চান। ইসলামী সন্ত্রাসবাদ, তারা সন্ত্রাসবাদ বলতে ইসলামী সন্ত্রাসবাদী বুঝবেন, এটাই নিয়ম। হিন্দুত্ববাদীদের যে বিভৎস সন্ত্রাসবাদ ভারতে চলছে, এটার প্রতি তারা চোখ বন্ধ করে রাখবেন। এটা বুঝতে আমাদের রকেট সায়েন্টিস্ট হতে হয় না। আমি একটা স্মৃতি আপনাদের মনে করিয়ে দেই, একটা ঘটনা। ট্রাম্প যখন আগেরবার প্রেসিডেন্ট ছিলেন, তিনি যখন দিল্লি সফর করছিলেন, ভারত সফর করছিলেন, তখন সিটিজেনশিপ যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আছে, সেটার প্রতিবাদে প্রায় দাঙ্গা পরিস্থিতি বিরাজ করছিল দিল্লিতে। একটা টু শব্দ ট্রাম্প ওটা নিয়ে করেননি, কারণ ওখানে মুসলমান এবং অন্যরা মার খাচ্ছিল, হিন্দুরা মার দিচ্ছিল মূলত। তো আমরা বুঝতে পারি তার স্ট্যান্স কি, তার অ্যাটিটিউড কি। এবং অনেকে ট্রাম্পকে বিরাট যুদ্ধ থেকে দূরে থাকবেন, ট্রাম্প অনেক কিছু থেকে, আমি আমাদের দেশে কিছু মানুষজনের অদ্ভুত অ্যামেচারিশ খোয়াব দেখেছিলাম যে ট্রাম্প আসলে পৃথিবীর শান্তির জায়গা হয়ে যাবে। ইয়েমেনে হামলা শুরু করেছেন তিনি, গাজা বাইডেনের সমালোচনা করতে পারেন, কি করবেন, কিন্তু গাজা উনি দখলই করে নিতে চান।
সো এই লোকটার আসলে ইসলাম সম্পর্কে তার অবস্থান এবং চিন্তা আমরা বুঝতে পারি। এখন মূল জায়গাটা যেটা আমি কিন্তু ট্রাম্পের বক্তব্যে দেখেছি এবং গতকালের বক্তব্য থেকেও তুলসী গাবার্ডের ইন্টারভিউ থেকেও যে জিনিসটা আমাদের টেক অ্যাওয়ে আছে, ভারত আসলে এখন এই জায়গাটাতেই খেলতে চায় এবং ঠিক প্লট তৈরি হচ্ছে। অ্যান্ড আই মাস্ট সে যে আমাদের ভীষণ সতর্ক হতে হবে। জায়গাটা কি? জায়গাটা হচ্ছে বাংলাদেশে ইসলামিক জঙ্গিবাদের উত্থান করছে। ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার পর থেকে, শেখ হাসিনার পতনের পর থেকে এই ন্যারেটিভ ভারতের সমানে ছিল। বাংলাদেশে মূলত ইসলামী ফান্ডামেন্টালিস্টরা ক্ষমতা নিয়েছে এবং ডক্টর ইউনূস তাদের হয়ে এই সরকারে বসেছেন এবং এরপর বহু ঘটনা ঘটছে এবং ঘটানো হচ্ছে এবং আমি বহু সময় বলেছি এগুলো পরিকল্পিত এবং এগুলোতে যারা মাঠে নামছে তারা আসলে ভারতের হয়ে জেনে বা না জেনে মাঠে নামছেন। আমরা একটু যদি স্টেপ বাই স্টেপ আসি, বহুবার বলেছি, আবার একটু যোগ করি। ডক্টর ইউনূসের পতনের পর বাংলাদেশে ঢাকা শহরে বিশেষ করে বিভিন্ন জায়গায় কলেমা লেখা কালো পতাকা, দায়েশের পতাকা দেখা যাচ্ছিল। বিরাট পতাকা নিয়ে আমাদের কলেজ স্টুডেন্টরা মিছিল করেছে, দেখেছি, এবং এই মেসেজ গেছে তাদের কাছে। এরপর মাজার ভাঙা শুরু হলো, সেই মাজার এখনো ভাঙছে। দুদিন আগে একটা মাজার ভেঙেছে যেটার সংখ্যা এখন 90 ছাড়িয়ে গেছে। কোনো রকম কোনো পদক্ষেপ সরকারের নাই। এবং ইসলামী মৌলবাদ যখন মাথা চাড়া দেয় যে এই গ্রুপটা ইসলামী এই ধরনের মৌলবাদী সন্ত্রাসবাদী আচরণ করে, তারা মাজার ভাঙার ট্রেডিশন 150-200 বছর থেকেই আছে। সো এটা ইসলামী মৌলবাদ হিসেবে চালানো যাবে। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে নারীদের প্রতি অ্যাটিটিউড। কি হচ্ছে? নারীদের বাধা, নারীরা ফুটবল খেলতে পারবে না, নারী অভিনেতারা অভিনেত্রীরা তারা দোকান উদ্বোধন করতে পারবেন না, নারীকে ওড়না পড়তে শিখিয়ে দেওয়া হবে এবং যিনি পড়াতে শেখাবেন তার কিছু আসে যায় না, এবং মব গিয়ে থানায় সরকারকে যাতা করে আসবে, সরকার কিছু আসবে যাবে না। এমনকি যে নারী ঘটনার শিকার হয়েছে তাকে মামলা প্রত্যাহার করতে হবে, নারী স্মোক করতে পারবেন না, তাকে পেটানো হবে। বেশ কয়েকটা জায়গায়, লক্ষ্মীপুরেরটা নিয়ে আমরা অনেক ভিডিও দেখেছি বলে আলোচনা হয়েছে, বেশ কয়েকটা জায়গায় রমজানে রেস্টুরেন্ট খোলা রাখা নিয়ে মানুষকে হয়রানি করা হয়েছে। নানা রকম ঘটনা কিন্তু ঘটছে এবং সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। খুব সরগোল হলে দু একটা জায়গায় হচ্ছে, আর বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে না। বইমেলা তসলিমা নাসরিনের বই যখন বিক্রি করা বন্ধ করে দিল, যে বইটা নিষিদ্ধ ছিল না, মব তৈরি হলো, এটার ইন্টারপ্রিটেশন সেটা। স্যানিটারি ন্যাপকিনের দোকান থাকা যাবে না, ওটাকে কালো কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। এই যাবতীয় সব কিছু আসলে ওই ধরনের অ্যাটিটিউড দেয়। নট অনলি দ্যাট, কিছু কিছু ধর্মগুরু একে তাকে নাস্তিক মুরতাদ বলে কতল করার আহ্বান জানাচ্ছেন প্রকাশ্যে প্রকাশ্যে। এরকম বেশ কয়েকজন খুবই সিগনিফিক্যান্ট মানুষ আছেন, কোনো পদক্ষেপ নেই। সুতরাং এই সব কিছুকে আমরা যদি একত্র করি, বাংলাদেশে ইসলামী জঙ্গিবাদ, ইসলামী মৌলবাদ মাথাচাড়া দিচ্ছে না, দিয়েছে, এই ধরনের ন্যারেটিভ এস্টাবলিশ করা খুব কঠিন কিছু না। আমরা এই ঝুঁকিটাতে আছি আসলে, এবং এই লাইনে এই ঘটনা ঘটতে থাকবে এবং আমাদের অথর্ব সরকার এই ক্ষেত্রে ব্যবস্থা নিচ্ছে না। একটা দেশে ঘটনা ঘটতে পারে এবং ব্যবস্থা নেওয়ার মাধ্যমে সরকার এই মেসেজ আসলে দিতে পারে যে তারা ব্যবস্থা নিচ্ছেন, তারা এটাকে টলারেট করছেন না, এবং এই ব্যবস্থা নেওয়ার ফলে যেটা দাঁড়ায় যে পরবর্তী ঘটনাগুলো ঘটার সুযোগ আসলে আর হয় না। কিন্তু আমি দেখছি আমরা ঠিক ওই পথে এগিয়ে যাচ্ছি এবং ভারতের হাতে যথেষ্ট ডেটা ইনফরমেশন আমরা তুলে দিচ্ছি। নট অনলি দ্যাট, বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে লিবারেল অবস্থান যাদের আছে, প্রথম আলো, ডেইলি স্টার টার্গেটে পরিণত হয়েছে। এগুলো সিম্পল, এগুলোকেও তারা ব্যবহার করবে তাদের মতো করে। সো দিনের শেষে যা দাঁড়াচ্ছে সেটা হলো এই বাংলাদেশে ইসলামী মৌলবাদ মাথাচাড়া দিচ্ছে। আর যে খেলাফতের কথা বলছেন সেটা তো আছেই। খেলাফতের কথা যখন বলেন আপনি, তখন হিজবুত তাহরিরের মতো প্রতিষ্ঠান কিছুদিন আগে এই সরকারের যাবতীয় এজেন্সি থেকে সরিয়ে হাজার হাজার লোক মিছিল করতে পেরেছিল। পরে আপনি ছত্রভঙ্গ করেন, কিন্তু ওদের কর্মসূচি চালাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, তাদের কাজ করছে। 32 নম্বর ভাঙা হচ্ছে, সেখানেও কলেমা লেখা পতাকা। এই যাবতীয় সব কিছু যদি একত্র করা যায়, এটা আমাদের জন্য ভীতি তৈরি করতে পারে। আমি সরকারকে সতর্ক হতে বলবো, আমরা রিয়াল বিপদে আছি আমি মনে করি, যদি আমরা ঠিকমতো হ্যান্ডেল করতে না পারি। অনেক বেশি ভয় পেতে হবে না, এখনই অনেক বেশি ভয় পেতে হবে না, কিন্তু ভারত তার জায়গা থেকে তার প্রভাব ব্যবহার করে যে কোনো কিছু করার চেষ্টা করবে, সেটার ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার। কিন্তু আমাদের সরকারকে আমরা সেই মাত্রায় সতর্ক দেখছি না, সেটা হলো বড় বিপদের জায়গা। তুলসী গাবার্ডদের মতো মানুষের কাছ থেকে, মানে তার দিক থেকে আসা বিপদ সম্পর্কে সচেতন থাকতে হবে, সেই বিপদকে ঠেকানোর জন্য ব্যবস্থা নিতে হবে, সেটা না হলে আসলে ঝামেলা আছে। সুতরাং তার এই বক্তব্যকে অনেক বেশি ভীত হওয়ার মতো কিছু মনে করি না, আবার এটাকে তড়ি মেরে উড়িয়ে দেবো এটাও মনে করার কিছু নেই। শি ইজ ভেরি পাওয়ারফুল অ্যান্ড প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।